কালো অক্ষরে সাজানো শব্দের মাঝে ডুবে থেকে জীবনের পাঠ। এ এক অন্য জীবন, যে জীবনে বই কোনো অনুষঙ্গ নয়, যেন একমাত্র গন্তব্য। কেবল লেখক হবার বাসনা বুকে নিয়ে 4 দশক আগে তিনি পা ফেলেছিলেন তিলোত্তমা নগরী ঢাকার বুকে। একদিকে এই শহরের অপরূপ সৌন্দর্য, অন্যদিকে নির্মম বাস্তবতা। এসবের মাঝে বহু সংগ্রামের পথ পেরিয়ে তিনি লিখে চলেছেন অবিরাম। ভাষার মাসে আমাদের বিশেষ আয়োজন পড়ার ঘরে। আজকের অতিথি কথাসাহিত্যিক মনি হায়দার। মনি ভাই, আপনাকে পড়ার ঘরে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আমি তো খুবই ভালো থাকি সবসময়, আর এখন মেলার মাস, বর্ণমালার মাস, অবশ্যই ভালো আছে। আচ্ছা, এই যে পড়ার ঘরটা তো আমাকে ঘুরে ঘুরে দেখালেন, এই লেখার জায়গাটা আসলে কোথায়? আমার লেখার ঘরটা ঘরের বাইরে, অর্থাৎ নয়াপল্টনে। আমরা থাকি হচ্ছে মহানগর আবাসিক এলাকায়, রামপুরায়। বাসায় থাকলে লেখার যে কনসেন্ট্রেশনটা, যে নিবিড় যে মনোযোগটা, সেটা অনেক সময় দেয়া যায় না। আমি 15-16 বছর ধরে নয়াপল্টনে লিখি। নয়াপল্টনে রাইসুল ইসলাম আসাদ, তার একটা ভাই ছিলেন, আছে বোধহয় এখনো, মারা গেছেন তিনি। তার বাসা ছিল, তো এই বাসায় মিনার মাসুদ নামে আরও একটা বন্ধু ছিল, ওর একটা রুম ভাড়া নিয়ে অফিস করত। আমি ওর অর্ধেক ভাড়া নিয়েছিলাম। এটা বলছি 2010-9 সালের দিকের কথা। তো তারপর 2010 সালের দিকে শাওন, আমাদের একটা ছোট ভাই, ও একটা নতুন প্রকাশনা সংস্থা করে, নাম হচ্ছে পরিবার। এটাও নয়াপল্টনে? নয়াপল্টনে। তো শাওন আমাকে বলে যে, মনি ভাই, যেহেতু আপনি নয়াপল্টনে আছেন, আমিও নয়াপল্টনে অফিস নিয়েছি এবং বড় অফিস আছে, আপনি আমার সঙ্গে আসেন, একসঙ্গে লিখি। এবং আমার মজা হলো যে আমার ভাড়াটা লাগলো না। আচ্ছা, ও ভাড়া দিচ্ছে, ও নেট ব্যবহার করছে। আমি ওইখানে গত 10-12 বছর ধরে লিখছি। আমি অফিস থেকে বের হয়ে বাইরে যদি কোনো কাজ না থাকে, আমি একদম নয়াপল্টনে চলে যাই, কম্পিউটারে বসি। হ্যাঁ, ওখানে কিছু লেখক আসে, কিছু প্রকাশক আসে, তাদের সঙ্গে আড্ডা দিই, গল্প করি, আর আমার মতো করে আমি লেখাটা। মনি ভাই, যে এটা তো বলছিলেন 2010-এর পর থেকে, একটু শুরুর গল্পটা জানতে চাই। আমি যখন 7 বা 8-এ পড়ি, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি লেখক হব। ধরো ওই সময় ওই গ্রামগঞ্জে, আজ থেকে 40-45 বছর আগে, যখন জিজ্ঞেস করা হতো একটা ছাত্রকে যে তুমি কি হবে, 3টা বাক্য বলতো: ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট। মুখস্থ একেবারে। কিন্তু একমাত্র আমিই বলতাম যে আমি লেখক হব। তখন মানুষ বলতো যে ছেলেটা হয়তো পাগল কিংবা ইম্যাচিউর, এরকম কথাবার্তা বলে। কিন্তু আমার এইমকে আমি তৈরি করেছি কেন? আমি শৈশবে আমার বাড়ি থেকে কিছু বই পেয়েছিলাম। আমার বড় ভাই রুহুল আমিন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, এবং এক ট্রাঙ্ক বই পাই, এবং বই পড়তে পড়তে আমার মনে হয়েছে, আমি তখন সেই সময় আলবার্তো মোরামিয়ার রোমের রূপসী পড়েছি। আমি হয়তো অনেক কিছু বুঝিনি, কিন্তু আমি পড়েছি। রচনাবলী পড়েছি, কাজী ইমদাদুল হক রচনাবলী, যিনি আব্দুল্লাহ উপন্যাস লিখেছেন, সেই বই পেয়েছি। আমি গোগ্রাসে পড়েছি। আমি AFM আব্দুল জলিলের সুন্দরবনের ইতিহাস পড়েছি। আমি কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা পড়েছি, কুয়াশা সিরিজ পড়েছি, আরও অন্যান্য অনেক বই পড়েছি। পড়তে পড়তে আমার মনে হয়েছে যে আমি লেখক হয়ে উঠবো। আরেকটা বিষয় ছিল, আমাদের গ্রাম যে পিরোজপুর, এখন জেলা, ভান্ডারী উপজেলা, এবং গ্রামের নাম হচ্ছে বোথলা, কিন্তু আমি ওইটা একটা নতুন নাম দিয়েছি উজানগাঁও। আমার লেখা, যেমন সৈয়দ শামসুল হক দিয়েছেন জলেশ্বরী, আমি দিয়েছি উজানগাঁও। তো সেই উজানগাঁও গ্রামের পাশ দিয়ে একটা বিশাল নদী বয়ে গেছে, কচা নদী, এবং আমি এখনও সেই কচা নদীটা বহন করি আমার অস্তিত্বের ভেতরে, আমার দৃষ্টিপাতে। এবং আমি শৈশবে যখনই সময় পেতাম, আমি নদীর পাড়ে বসে থাকতাম। আমি অনেকদিন স্কুল পালিয়ে সেই নদীর পাড়ে কেয়াজোপের মধ্যে বসে থাকতাম। আমি পালতোলা নৌকা, এখন তার পালতোলা নৌকা নেই, আনাগোনা জাহাজ, তারপর জেলেদের মাছ ধরা, এইসব দেখতাম। দেখতে দেখতে প্রকৃতি, নদী এবং ওই পড়াশোনার মধ্যে আমার মধ্যে এক ধরনের লেখক সত্তা তৈরি হয়ে যায়, এবং আমি সিদ্ধান্ত নিই আমি লেখক হব। সাহিত্যের পথটা কি খুব পিচ্ছিল মনি ভাই? কারো কারো জীবনে হয়তো পিচ্ছিল নয়, কিন্তু ব্যক্তিগতভাবে আমার জীবনে শুধু পিচ্ছিল নয়, এটা শুধু নির্মম এবং ভয়াবহ ছিল। তার কারণ হচ্ছে যে আমি যখন ঢাকায় আসি, তখন পারিবারিকভাবে আমাদের খুব বিপর্যয় নেমে এসেছিল। আমার বাবা মারা গেছে, আমি যখন 9-10-এ পড়ি, পারিবারিকভাবে খুব বিপর্যয়। অন্য সংস্থানের কোনো সুযোগ ছিল না। হ্যাঁ, আমরা অনেকগুলো ভাই বোন। সেই সময় আমাদের ওই অঞ্চলে খুলনায় চলে যেত, খুলনা শিল্প অঞ্চল ছিল, এবং আমাদের ফ্যামিলিরও একটা ইচ্ছা ছিল যে আমি খুলনায় গিয়ে কোনো মিল কারখানায় চাকরি করব, কেমন, কারণ মুখে খাবার জোটাতে হবে, কেমন। কিন্তু আমি চলে এসেছি ঢাকায়। আমি ঢাকায় এসেছি, আমি 93 টাকা, 2টো প্যান্ট, 2টো শার্ট, একটা গেঞ্জি, কয়েকটা বই আর 2টা লুঙ্গি নিয়ে আমি ঢাকায় এসেছি। আমার কোনো থাকার জায়গা ছিল না। রাজনৈতিকভাবে তখন এরশাদ ক্ষমতায়, তো
লেবার পার্টির বলে একটা পার্টি ছিল, পার্টির প্রধান ছিলেন মাওলানা মান্নান। তিনি আমাদের ওই ভান্ডারী এলাকা থেকে নির্বাচনে অংশ নেবেন। আমি সেই পার্টিতে জয়েন করে সেই একটা সূত্র ধরে সেই পার্টিতে আমি ঢাকায় থাকবো বলে, কারণ আমি তো লেখক হব, আমার তো ঢাকায় জায়গা দরকার, তাই না? তো আমি লেখক হব বলে আমি ঢাকায় এসেছি। সেই পার্টির অফিসে আমি পিয়নের কাজ করেছি, সেই পার্টির অফিসে আমি আরও নানা রকম কাজ করেছি। ঢাকা শহরে আমি ওই পার্টির হয়ে আমি স্লোগান দিয়েছি, মিছিল করেছি, মাইকিং করেছি। আজকে তুমি ভাবতে পারবে না, বায়তুল মোকাররম, তখন সমস্ত অনুষ্ঠান জনসভাগুলো হতো বায়তুল মোকাররম মসজিদের সামনে এবং নবাবপুরের দিকে কেন্দ্র করে। হ্যাঁ, আমি সেই বায়তুল মোকাররম মসজিদে অনেক জনসভায় ভাষণ দিয়েছি লেবার পার্টির। সে এক বিষয়, এটা যখন যে প্রসঙ্গটা আসে তখন বিষয় লাগে যে আমি এত বছর পর যখন পিছনে ফিরে তাকে আমি যখন বায়তুল মোকাররমে আমি নিজে খুঁজে ফিরাই, যে তখন লোকজন তো খুব বেশি হতো না, ধরো সব মিলে 1000-2-1 লোক হতো, আর যারা চলে যেত তারা যেত। আমি ভাবি যে আমার জার্নিটা খুব অন্যরকম ছিল। আপনাকে আরেকটু পেছনে নিয়ে যাই, আপনি তো শুরু থেকে চেয়েছিলেন যে আপনি কবিতা লিখবেন, তারপরে যে গল্প গদ্যকার হলেন কি করে এই যাত্রাটা? কবিতা, হ্যাঁ, আমি কবিতা শুরুতেই কবিতাই লিখেছি, কিন্তু আমি যখন ঢাকায় চলে আসি তখন আমি বুঝতে পারলাম, আর আমি যে ওই এক ট্রাঙ্ক বই এবং চারপাশে যে নানা রকমের বই পেয়েছিলাম সে বইগুলো সব গদ্যের। আচ্ছা, সবই গল্প উপন্যাস। কেমন, যেমন রানা সিরিজের যে একটা স্মার্ট গদ্য লিখতেন কাজী আনোয়ার হোসেন এবং তার সঙ্গে যারা ছিলেন তারা, একটা অসাধারণ গদ্য। তারপর কাজী ইমদাদুল হকের রচনা বলি, একটা চমৎকার পেলব একটা গদ্য। এই গদ্যগুলো পড়তে পড়তে আমার কাছে গদ্যই আমার ভেতরে ঢুকে যায়, খেলা করতে শুরু করে। ফলে আমি ঢাকায় এসে বুঝতে পারলাম যে কবিতা আমার হয় না। ছন্দ, উপমা, উৎপ্রেক্ষা, উপমা, প্রতি উপমা, এইগুলো যে এক ধরনের ক্যারিশমা আছে, এটা আমার মগজে ঢুকছে না। কিন্তু আপনি তো অন্য ক্যারিশমা ধরে ফেলেছিলেন যে মানুষের যাপিত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা সেকেন্ডে গল্প লুকিয়ে আছে। একদম একদম। আমি মনে করি ওই গল্পের ভিতরে ঢুকতে ঢুকতে আমার মনে হয়েছে যে মানুষের প্রতিটি পদক্ষেপই হচ্ছে গল্প। গল্প ছাড়া কোনো মানুষের জীবন হয় না। যেমন আমার জীবনের যে গল্পগুলি আছে, আমি সেই গল্প যদি আমি 7 জনম জন্মগ্রহণ করি তারপরও লেখা শেষ হবে না। আপনি নিবিড়ভাবে মিশেছেন হুমায়ুন আজাদের সঙ্গে, একটু সেই গল্প শুনতে চাই যে আজিজ সুপার মার্কেটের সেই দিনগুলো আসলে তার সঙ্গে কেমন ছিল, বা কিছু যদি আমাদের বলতে চান। হুমায়ুন আজাদ হচ্ছে কি একটা ভুল দেশে জন্মগ্রহণ করেছেন। তার কারণ হচ্ছে, তোমার জমি যদি উর্বর না হয়, তুমি যদি যা রোপণ করো সেটা হয় না। এদেশে অধিকাংশ মানুষের মনন এবং মেধা উর্বর নয়, কিন্তু অনুর্বর জায়গায় যদি উর্বর মানুষ জন্মগ্রহণ করে, মেধাবী মানুষ জন্মগ্রহণ করে, তাকে তো গ্রহণ করতে পারে না, তাকে ট্রিট করে শত্রু হিসেবে। তো হুমায়ুন আজাদের মতো প্রতিভাবান মানুষের এই অঞ্চলে, এই দেশের মানুষের কাছে এক ধরনের শত্রু হিসেবে, মানে চেতনাগত শত্রু হিসেবে তৈরি হয়েছে, কিন্তু অসম্ভব প্রতিভাবান একজন মানুষ। আমার সৌভাগ্য যে তার সঙ্গে আমি দেখা হতো, আড্ডা হতো, গল্প হতো। হুমায়ুন আজাদের সঙ্গে সবচেয়ে যে ইন্টারেস্টিং স্মৃতিটা আমার মনে পড়ে সেটা হচ্ছে কি, যে তখন এই আবুল হোটেলের উল্টো দিকে একটা অফিস থেকে একটা পত্রিকা বেরোতো, নাম ছিল সূর্য তরু, সম্পাদক ছিলেন মফিদ আকবর। মফিদ আকবর একটু স্বপ্নবিলাসী মানুষ, তার ছোট ভাই হচ্ছে সোহেল মাঝার প্রাবন্ধিক, গফরগাঁওয়ে বাড়ি। তো মফিদ আকবর একটা ঈদ সংখ্যা করলো, সেই ঈদ সংখ্যায় হুমায়ুন আজাদের একটা উপন্যাস আছে, একটি খুন, সেই উপন্যাস এবং আমার একটা উপন্যাস একসঙ্গে ছাপা হলো। তো আমি তো একদম তরুণ, তাই না, তখন সেই সময়। তো আমাকে দেখেই উনি বললেন, মনে আয়দার, তোমার কত বড় সাহস যে তুমি আমার সঙ্গে তোমার উপন্যাস ছাপাও। তা বললাম, স্যার আমি তো ছাপাই নাই, এটা তো প্রকাশক বা সম্পাদক ছাপিয়েছে। তার মানে তুমি খুব খুশি যে তুমি আমার সঙ্গে তোমার উপন্যাস গেছে। এখন হুমায়ুন আজাদ স্যার কিন্তু সবসময় নিজেকে একটু উপরে রাখতে চাইতেন। আমি মনে করি সেটা তার অপরাধ নয়, এটা হচ্ছে যে তিনি জানতেন, তিনি জ্ঞানী মানুষ একটু অন্যরকম হয়। তখন হয়তো আমার এক ধরনের খারাপ লাগলো, আমি মেনে নিয়েছি, জি স্যার আপনার সঙ্গে আমার উপন্যাস ছাপা হয়েছে সংখ্যায়, আমি খুব খুশি। আচ্ছা ঠিক আছে, তাইলে ঠিক আছে, তখন সেও খুশি। এই যে ব্যাপারগুলি না, স্যারের মধ্যে এই ব্যাপারগুলো ছিল। 96 সালে আমার প্রথম উপন্যাস বের হয়, প্রথম বই বের হয় বইমেলায়। তো তখন বইটা আসতে দেরি হচ্ছিল, তো উনি আমাকে বলতেন যে টেনশন করো না, বই চলে আসবে। এই ব্যাপারগুলো আমার খুব মনে পড়ে স্যারের সঙ্গে। এক সময় তো প্রচুর পড়েছেন, যা পেয়েছেন তাই। এখন কি মনে হয় যে এখন কোন ধরনের বই পড়া হয়, কোনো পরিবর্তন এসেছে কিনা, যে এই বইগুলো এখন আসলে প্রকৃত অর্থে আমার কাছে খুব ভালো লাগে বা রেগুলার পড়া হয়, কিংবা এখন পড়ছি এগুলো খুব ভালো লাগছে? আমি আত্মজীবনী পড়তে খুব পছন্দ করি, তারপর হচ্ছে যে আমি রাজনৈতিক বই পড়তে খুব পছন্দ করি, আমি হিস্ট্রিক্যাল বই পড়তে খুব পছন্দ করি, আর গল্প উপন্যাস তো আমি পড়ি। যেমন ধরো আমার হাতে, আমি কয়েকদিন আগে একটা বই পড়েছি, দ্য উইজডম অফ ফারাহ কুফু,
এটি হচ্ছে মিশরীয় যে উপন্যাসিক নোবেল পুরস্কার পেলেন নাজিম, ওনার পুরো নামটা ভুলে গেলাম, নাজিম সাহেবের একটা উপন্যাস, এটা অনুবাদ করেছেন আনোয়ার হোসেন মঞ্জু। খুব চমৎকার একটা উপন্যাস পড়েছি আমি। এখন এই বইটা পড়ছি লেনিন, আসানুর রহমানের। এটা একটা চমৎকার। লেনিন মানে হচ্ছে বিশ্ববিখ্যাত যে নেতা, রুশ বিপ্লবের বলশেবি আন্দোলন করেছিলেন, তার জীবন এবং তার সংগ্রাম এবং তার লড়াই নিয়ে জীবন, একটা চমৎকার বই। আপনার এবারে বইমেলার বইগুলো একটু জানতে চাই। আমি তো মোকাম সদরঘাটের কথা বললাম, আর এই যে কিশোর গল্প চলে এসছে, এটা আসছে শব্দ চাষ থেকে। এই বইটি সম্পর্কে আমি একটু বিশেষ করে বলতে চাই, ফাগুনের অগ্নিকণা। আমরাও বিশেষ করে জানতে চাই এই বইটি, এবং আরেকটি বই সম্পর্কেও জানতে চাই, ভাগীরথী। আজকে যে ভাষায় কথা বলি, 52 সালে এই ভাষার জন্য এই ভদ্র মহিলা, এই যে যার ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমি এখানে দিয়ে দিয়েছি, এটা একটি প্রামাণ্য উপন্যাস। ইনি হচ্ছেন কল্যাণী রায় চৌধুরী, এবং তার পরবর্তী নাম হয়েছিল, তিনি যখন মুসলমান হয়েছেন তার নাম হয়েছে মমতাজ বেগম। আমি চেষ্টা করেছি এই মহিলার মধ্য দিয়ে নারীর, লড়াকু নারীর এই উপন্যাসটা তুলে ধরবার জন্য। তরুণরা একটু বই বিমুখ হচ্ছে, আসলে কিভাবে তাদের আগ্রহী করা যায় বলেন তো? একদম পরিষ্কার, সেটা হচ্ছে আমরা যারা, তুমি যখন আমাদের বয়সের কিংবা আরেকটু আগের যাদের কাছে যাবে, তাদের কাছে সবাই সবসময় শুনবে যে আমি বৈশবে বাড়িতে দেখতাম বই পড়তেছে, মা বই পড়ছে, বাবা বই পড়ছে, এলাকায় লাইব্রেরি ছিল, মা বলতো আমার জন্য একটা বই নিয়ে আয়, তো ওই বই আনতে আনতে পড়তে পড়তে আমি নিজে পড়ার মধ্যে ঢুকে যাই। তখন টেলিভিশন ছিল না, তখন ট্রানজিস্টার শুনতাম, আর সেইটা তো এখন নেই। বইয়ের পাড়ায় তো কোনো লাইব্রেরি নেই, মা বাবা বই পড়ছে না, মা বাবা টিভি দেখছে অথবা মোবাইল চালাচ্ছে, তো শিশু তো তাই করবে। এখন সবচেয়ে ভয়ানক যেটা ব্যাপারটা দাঁড়াচ্ছে, একটি শিশু 1.5-2 বছরের, সে মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছে, তার হাতে মোবাইল দেয়, সে রঙিন জীবন দেখে এবং ভাত খায়, সে খাবার, মা বাবা, আমি সব মা বাবাকে অনুরোধ করব যে শিশুদের হাতে মোবাইলটা তুলে দিয়েন না। আপনার এখন মনে হচ্ছে যে বাচ্চাটাকে খাওয়ানো দরকার, এই জন্য মোবাইলটা দিচ্ছেন, কিন্তু ভবিষ্যৎটা নষ্ট করছেন। মোবাইল দেখার সঙ্গে সঙ্গে ছেলেটার কিন্তু কল্পনা শক্তিটা নষ্ট হয়ে যায়, সে ইমাজিনেশন করতে পারে না। লেখকের জন্য সবচেয়ে বড় দরকার ইমাজিনেশন। ইমাজিনটা আপনি দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে, আমি কেমন করে লিখবো, আমি ইমাজিনেশন দরজাটা বন্ধ করে দিচ্ছেন, এইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে বাপ মাকেই বই পড়তে হবে, বাপ মা ভাই বোনকে বই পড়তে দেখলেই তো ওই ছেলেটা বই পড়বে, ওই মেয়েটা বই পড়বে। অসংখ্য ধন্যবাদ মনি ভাই, অনেকক্ষণ গল্প করলাম, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ তোমাকে। বাসায় এলে আমার ছোট্ট পৃথিবীটা সম্পর্কে, সংসার সম্পর্কে একটু খোঁজ খবর নিলে, আমার পৃথিবীটা একটু আলোকিত করলে, দর্শকদের সঙ্গে পরিচয় হলো, এবং তোমার টিমের সঙ্গে যারা আছে সবাইকে কৃতজ্ঞতা জানাই।